আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন, বিতর্ক ছাড়া, সমালোচনা ছাড়া কোনো দেশ সফল হতে পারে না এবং কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে না। 15 বছর হাসিনা সরকারের সময় মানুষ কথা বলার সুযোগ পায়নি। তাই হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়ে যখন ঘোষণা করেন, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, তখন সেটি ছিল মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো। সাধারণ মানুষ মনে করেছিল, আমরা এমন একজন নেতা পেয়েছি যে আমাদের কথা শুনবে, আমাদের নিয়ে চিন্তা করবে। ইউনূস সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল মাত্র দুটি: এক, বেলাইনে চলে যাওয়া দেশকে লাইনে আনা, আর দুই, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষকে তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তাই ইউনূস সরকার যে জনসমর্থন পেয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। মানুষের এই পালস বুঝতে পেরে অন্য রাজনৈতিক দলগুলো নিঃশর্তভাবে মোহাম্মদ ইউনূস সরকারকে সমর্থন জানায়। মোহাম্মদ ইউনূস হয়তো একমাত্র সরকার প্রধান যে রাজনৈতিক সমর্থন ও জনসমর্থন দুটিই একসাথে পেয়েছিল। তাই তিনি যেমন খুশি তেমনভাবে সরকার গঠন করেছেন, যাকে চেয়েছেন তাকে উপদেষ্টা পদে বসিয়েছেন, বিদেশি নাগরিককে ডেকে এনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন। কিছু উপদেষ্টাকে নিয়ে বিতর্ক হলেও কেউ তার কাজে বাধা দেয়নি। তাই তার সফল না হওয়ার কোনো কারণ ছিল না। প্রথম দিকে পরিস্থিতি ছিল জটিল ও অস্থিতিশীল, তাই আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে। যেখানে সেখানে ছিনতাই, ডাকাতি, রাহাজানি ও মব জাস্টিস ছড়িয়ে পড়ে। সেই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে নাজেহাল করে তোলে। তারপরও সাধারণ মানুষ আস্থা রাখে ইউনূস সরকারের উপর। সাধারণ মানুষ মনে করে ইউনূস সরকারের কিছু দুর্বলতা থাকতে পারে, কিন্তু তারা দুর্নীতিবাজ নয়। তাই তিনি যখন বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা না গেলে উন্নত দেশ গড়া সম্ভব না, তখন আমরা খুশিতে হাততালি দেই। অনেকে চোখ টিপে বলে, দেখছস, একেই বলে নেতা, শীঘ্রই অন্ধকার দূর হবে, আমরা আলোর দেখা পাবো। কিন্তু 9 মাস আসতে না আসতেই ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতিতে মানুষ হতভম্ব। সেই সাথে সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি তৈরি ও তাদের বিভিন্ন অনৈতিক সুবিধা প্রদানে মানুষ ব্যথিত। বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি নিয়োগ ও তাদের উদ্ধত আচরণে মানুষ ক্ষুব্ধ। কিছুদিন স্থিতিশীল থাকার পর আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব। আর বিভিন্ন উপদেষ্টাদের অযোগ্যতা ও ব্যর্থতা এত বড় যে দেশের তেমাশা। এত কিছুর পরও প্রধান উপদেষ্টা যখন বলে সরকারের কোনো দুর্নীতি নেই, তখন তার কথার আসল মর্মার্থ এখন মানুষ বুঝতে পারছে। মানুষ বুঝতে পারছে তিনি বলতে চেয়েছেন, আপনারা যতই সমালোচনা করুন, আমি কিছুই শুনবো না। আর সম্প্রতি তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যাতে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। সম্প্রতি সরকার কারোর সাথে আলোচনা না করেই রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তাই অনায়াসেই একটি প্রশ্ন সামনে চলে আসে, আর তা হলো কোন পথে বাংলাদেশ, আর বাংলাদেশের ভবিষ্যৎ কি? তাই আজ একটু ডিটেলসভাবে জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। প্রথমে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, আর তা হচ্ছে এই সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কিভাবে আঘাত হানছে। গত 16-17 এপ্রিল বাংলাদেশের ভেতরে ঢুকে আরাকান আর্মির সদস্যরা স্থানীয় পাহাড়িদের সাথে উৎসবে অংশ নেয়। উৎসবের এই ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করে। শুধু তাই না, অনুষ্ঠানে বিজেপির সদস্যরা থাকলেও তারা ছিল নির্বিকার। এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। জামায়াত তো বলেই ফেলে, অনুপ্রবেশ করে আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গেছে। আর এ ব্যাপারে সরকার এমন কথা বলে যাতে গা শিউরে ওঠে। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মায়ানমার সীমান্তের নিয়ন্ত্রণ এখন রাষ্ট্র বহির্ভূত শক্তি, বিশেষ করে আরাকান আর্মির হাতে চলে গেছে। আপনি বুঝতে পারছেন এটি কত বড় ভয়ঙ্কর একটি কথা? বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম দেশ, যার একটি নিজস্ব সীমান্ত রক্ষী বাহিনী আছে, যার নিজস্ব সেনাবাহিনী আছে, তারপরও সে দেশের সীমানা নিয়ন্ত্রণ করছে অন্য একটি দেশের বিদ্রোহী গোষ্ঠী। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আজ যদি নির্বাচিত কোনো সরকার থাকতো, তাহলে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যেত। অথচ এই সরকার কতটা নির্বিকার! শুধু নির্বিকারই না, দেশ যাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়ে গেছে। সম্প্রতি জাতিসংঘের অনুরোধে রাখাইনকে মানবিক করিডোর দেবার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। একেই বলে খাল কেটে কুমির আনা।
কারণ মিয়ানমার সরকারের সাথে আরাকান আর্মির এখনো যুদ্ধ চলমান। নিরাপত্তা বিশ্লেষক ও গবেষকদের মতে বিশ্বে যুদ্ধ চলমান যেসব জায়গায় মানবিক করিডোর করা হয়েছে সেগুলোকে শেষ পর্যন্ত শুধুমাত্র মানবিক করিডোরে সীমাবদ্ধ রাখা যায়নি, বরং এর সঙ্গে সামরিক নানা বিষয় যুক্ত হয়ে পড়েছে। এই অবস্থায় বাংলাদেশ রাখাইনে মানবিক করিডোর দিয়ে লজিস্টিক সাপোর্ট দেবার চেষ্টা করলে তা বন্ধ করতে বাংলাদেশ সীমান্তে বিমান হামলা চালাতে পারে মিয়ানমার সেনাবাহিনী। সেই হামলা ঠেকাতে আবার আমেরিকার সহায়তায় জাতিসংঘ আন্তর্জাতিক সৈন্য পাঠাতে পারে। এই অবস্থায় হঠাৎ একদিন নিরাপত্তার ধোঁয়া তুলে সেন্ট মার্টিনে আমেরিকার যুদ্ধজাহাজ হাজির হবার সম্ভাবনা প্রবল। তখন হাতে হারিকেন আর পাছায় বাঁশ নিয়ে ঘুরতে হবে, কারণ আমেরিকা ও শান্তিরক্ষী বাহিনী যে দেশেই প্রবেশ করেছে সেই দেশের 12টা বাজিয়ে ছেড়েছে। ইতিহাস তার সাক্ষী। ভিয়েতনাম, কম্বোডিয়া, আফগানিস্তান, ইরাক তার উৎকৃষ্ট উদাহরণ। আমেরিকা তার নিজের স্বার্থে বাংলাদেশের একাংশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে নতুন একটি রাষ্ট্র গঠনের পায়তারা যে করবে না তার গ্যারান্টি কি? আর মনে রাখবেন, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান দুজনেই কিন্তু আমেরিকান। ইতিহাস কিন্তু তাই বলে। ফিলিস্তিন কিন্তু আগে একক দেশ ছিল। ইউরোপের অত্যাচারিত ইহুদিদের জায়গা দিতে মানবিকতার কথা বলেই কিন্তু ব্রিটেন ও আমেরিকা ইহুদিদের ফিলিস্তিনে নিয়ে আসে। আজ ফিলিস্তিন দখল করে ইহুদিরা আলাদা রাষ্ট্র ইসরায়েল বানিয়ে ফেলেছে। আজ ফিলিস্তিনিরাই নিজ দেশে পরবাসী। কিছুদিন আগে সরকার বলল 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার, কিন্তু নতুন সংবাদ হচ্ছে নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। বর্তমানে বাংলাদেশে মোট রোহিঙ্গার সংখ্যা অন্তত 13,13,000। আমেরিকা যদি এই 13 লক্ষ রোহিঙ্গাকে অস্ত্র ও টাকা দিয়ে সাহায্য করে তাহলে আমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করেছেন? আমেরিকা যে এমনটি করতে চায় তা কিন্তু শেখ হাসিনা স্পষ্ট বলে গেছে, যার বাস্তবায়ন আমরা এখন দেখতে পাচ্ছি। আমেরিকা এই অঞ্চলে তার আধিপত্য বিস্তারে এত কিছু করবে, আর চীন আর মিয়ানমারকে বসে বসে ললিপপ চুষবে? মোটেও না। চীন ও মিয়ানমার সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশের যতটা সম্ভব অস্থির পরিবেশ তৈরি করার। কিন্তু এত বড় একটি সিদ্ধান্ত নেবার আগে অসাংবিধানিক, অনির্বাচিত একটি সরকার তা কারো সাথেই আলোচনা করার প্রয়োজন মনে করেনি। বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল, সাধারণ জনগণ সবাই এর বিরোধিতা করছে। মির্জা ফখরুল তো বলেই ফেলেছেন, আমরা বাংলাদেশকে আরো একটি গাজা বানাতে চাই না। কিন্তু সরকার কি তার থোড়াই কেয়ার করে? সরকার তো ব্যস্ত তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আমেরিকার পা চাটতে। কিন্তু এমন যদি হয় তাহলে 71-এর রাজাকার ও তার পরিবার যেমন এখনো গালি খায়, তেমনি এই সরকারের প্রতিটি ব্যক্তি, প্রতিটি সদস্যকে এবং তার 14 পুরুষকে সারা জীবন নব্য রাজাকার হিসাবে গালি খেতে হবে। এবার আসা যাক এই সরকারের অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে। আর শুরু করা যাক প্রধানকে দিয়েই। নিয়ম নীতির তোয়াক্কা না করে ক্ষমতা নিয়ে নিজের নামে থাকা সকল মামলা প্রত্যাহার করে নেন প্রধান উপদেষ্টা। গ্রামীণ কল্যাণে 666 কোটি টাকা মওকুফ করে নেন। সেই সাথে গ্রামীণ ব্যাংকের করমুক্ত শুল্ক সুবিধা 2029 সাল পর্যন্ত বাড়িয়ে নেন। গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% নিয়ে আসেন। এখানেই শেষ না, সম্প্রতি ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকম। শিক্ষা খাতে ব্যবসার জন্য গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন দেওয়া হয়েছে। বাইরে জনশক্তি রপ্তানির লাইসেন্সও বাগিয়ে নেয় গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস। সরকারের বিভিন্ন পদ ও তার প্রেস সেক্রেটারি হিসেবে তিনি তার আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছেন। এটি তো পুরনো খবর। নতুন খবর হচ্ছে এই আত্মীয় স্বজন বেতন ভাতা তো নিচ্ছেই, সেই সাথে পার্সোনাল মোবাইল হিসেবে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দেবার জন্য বাজেটও পাশ করিয়ে নিয়েছে। তাই তো কত বড় বড় মিটিংয়ে যেতে হয়, ছবি তুলতে হয়, তার আপডেট নিতে হয়, টিকটক বানাতে হয়, রিলস বানাতে হয়। এটি দামি ফোন না হলে কি চলে? কিন্তু মজা ফোনের ব্র্যান্ডে না, মজা হচ্ছে তার দামে। বর্তমানে খোলা বাজারে আইফোন 16 প্রো ম্যাক্সের দাম 1,54,500 টাকা, কিন্তু বাজেট পাস করা হয়েছে 2,57,400 টাকা। মানে প্রতি আইফোনে 1,03,000 টাকা বেশি। তাতে কি? টাকা তো নিজের পকেট থেকে যাচ্ছে না, জনগণের টাকা। একটু বেশি খরচ করলে সমস্যা কি? আর ওদিকে কম যায় না। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসান। নিয়োগ বাণিজ্যের নামে তারা শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সচিবালয়ে চলত এ সকল নিয়োগ ও বদলি বাণিজ্য। ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর এই দুই কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের বলে রাখি,
এইসব ব্যক্তিগত একান্ত সচিব কিন্তু কোনো সরকারি কর্মকর্তা না। এদেরকে নিয়োগ দেওয়া হয় উপদেষ্টাদের রেফারেন্সে, তাদের পরিচিত লোক হিসাবে। এদের কিন্তু কোনো ফাইলপত্র সই করা বা পাশ করার কোনো অথরিটি নেই। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এত কিছু হয়ে গেল অথচ উপদেষ্টা সজীব ভুঁইয়ার মতে তার এপিএস নির্দোষ। আর তিনি বলতেই পারেন, কারণ শত শত কোটি টাকা থেকে তিনি যে ভাগ পাননি, তার নির্দেশে যে এসব হয়নি তার প্রমাণ কি? ঠিক একই কথা বলা যায় তার বাবার ক্ষেত্রেও। উপদেষ্টা সজীব ভুঁইয়ার বাবা একজন স্কুল শিক্ষক হয়েও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঠিকাদারি লাইসেন্স পান। লাইসেন্সের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে খবরটি ফাঁস করেন আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ের সায়েন। খবরটি ভাইরাল হলে সজীব ভুঁইয়া বলে, এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না। কিছু মানুষ তার বাবাকে ভুল বুঝিয়ে লাইসেন্স করিয়ে নিয়েছে। আরে কি ইনোসেন্ট! তার বাবা তার মন্ত্রণালয় থেকে লাইসেন্স করে নিল, তিনি কিছুই জানেন না। আর তার বাবাও কত ইনোসেন্ট দেখেছেন, কিছু মানুষ তাকে ললিপপ দেবার কথা বলে তার কাছ থেকে লাইসেন্স করিয়ে নিল। আরে এমন ফেরেস্তার মতো মানুষ বাংলাদেশে আছে? খুশিতে তো আমার চোখ দিয়ে পানি চলে আসছে। ও না না, আরও একজন ইনোসেন্ট মানুষ আছে, আর তিনি বিসিবির নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ। সম্প্রতি শোনা যায় তিনি কাউকে কিছু না বলে বোর্ডের 120 কোটি টাকা সরিয়ে ফেলেন। পরে বের হয়ে আসে 120 কোটি টাকা না, পুরো 250 কোটি টাকা সরিয়ে ফেলেছেন। ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর তিনি বলেন, আসলে আমি ওই টাকা বেশি সুদের আশায় অন্য ব্যাংকে রেখেছি, এটি করেছি বোর্ডের ভালোর জন্যই। আরে বোর্ডের ভালোর জন্য কত চিন্তা, খেলাধুলা উচ্ছনে গেছে তাতে কি, দল একের পর এক ম্যাচ হারছে তাতে কি যায় আসে, টাকাটাই তো আসল, বেশি সুদ পাওয়াই আসল। আসলে তার ইচ্ছা ছিল পুরো টাকাটাই মেরে দেবার, কিন্তু বাচ্চাদের সাংবাদিক রিয়াসাত আজিম তিনি তার কুকীর্তি ফাঁস করে দেন। মাঠে মারা যায় টাকা লোপাট করার পরিকল্পনা। এখানেই শেষ না, দায়িত্ব নেবার পর মাত্র 8 মাসে তিনি বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত সফরের খরচ বাবদ বিসিবি থেকে প্রায় 80 লাখ টাকা উত্তোলন করেছেন। সাধারণ গাড়ি ভালো লাগে না, তাই নিজের জন্য বিলাসবহুল মার্সিডিজ গাড়ি ক্রয় করেছেন। এর বাইরে নিজের নামে গাজীপুরে জমি কিনেছেন। এত কিছুর পরও তিনি নাকি ইনোসেন্ট, আর তার সার্টিফিকেট দিচ্ছে কে? জি হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, উপদেষ্টা সজীব ভুঁইয়া। আরে কি ইনোসেন্ট, কি ইনোসেন্ট! দেশে এখনো এত ইনোসেন্ট মানুষ আছে, চিন্তা করতে তো আবার চোখ আমার ভিজে যাচ্ছে। ও না না, আরও একজন ফেরেস্তার সন্ধান পাওয়া গেছে। আসলে তাকে ফেরেস্তা না, মহাপুরুষ বলাই ভালো। আর তিনি হচ্ছেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের বাবা আব্দুল মালেক। মালেক সাহেব 5ই আগস্টের আগে ছিলেন 8-10 হাজার টাকা বেতনে পাওয়া মাদ্রাসার সহকারী শিক্ষক। মাসুদের মতে তার বাবা তাদের কোনো ভাই বোনকেই ভরণ পোষণের খরচ দিতে পারত না, যে কারণে টিউশনি করে তাদের পড়াশোনার খরচ চালাতে হয়েছে। কিন্তু এখন ভাঙা ঘরে থাকা আর ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দিতে না পারা সেই মালিক সাহেবই গত মাসে হাতিয়ার দারুল উলুম কালেম মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন। যারা জানেন না তাদের একটু জানিয়ে রাখি, গরিব মেধাবী ছাত্রছাত্রী যাদের সামর্থ্য নেই, তাদের যিনি টাকা পয়সা দিয়ে সাহায্য করেন তাদেরকে বিদ্যুৎসাহী বলা হয়। মালিক সাহেবের দয়ার শরীর, চিন্তা করেছেন তিনি নিজের ছেলে মেয়েকে না পড়িয়ে অন্য গরিব ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। তাকে মহাপুরুষ বলবো না তো কি বলবো? কি সব সুন্দর গল্প! আহারে, গরিব বাবা হন বিদ্যুৎসাহী আর ছেলে পায় কোটি টাকার গাড়ি, আর এদিকে আমার বউ আমাকে কিছুই উপহার দেয় না। এই হচ্ছে জীবন। তো এত ফেরেস্তা ও মহাপুরুষের ভিড়ে দরবেশ কেন বাদ থাকবে? তাই দেশে একজন নতুন দরবেশের সন্ধান পাওয়া গেছে, আর তিনি হচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ABM গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর। মাথায় পাগড়ি, মুখ ভর্তি শুভ্র দাড়ি, কপালে নামাজের দাগ, দেখলেই মনে হয় আহা, এ যেন সাক্ষাৎ অলিউল্লাহ। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে ওঠে ডিসি নিয়োগ ও পাঠ্য বই ছাপানোর দুর্নীতির অভিযোগ। তিনি নাকি এর মধ্যে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ আগে উঠেছে, কিন্তু সরকার তখন এগুলো অপপ্রচার বলে উড়িয়ে দেবার চেষ্টা করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যাহা রটে তাহা কিঞ্চিত সত্য বটে। আরো মজার বিষয় হচ্ছে, আন্দোলনের সক্রিয় ভূমিকা না থাকা সত্ত্বেও এনসিপিতে তার জন্য সুপারিশ করেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতির টাকার ভাগ এরাও পেয়েছেন বলে দাবি করেন গণসংহতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তাই আজকাল সার্জিস ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছেন, আমি জীবনে হারাম টাকা স্পর্শ করিনি। শুধু তাই নয়, রাশেদ খানকে ফোন করে অনুরোধ করেন তাকে নিয়ে যেন একটি পজিটিভ স্ট্যাটাস দেয়। রাশেদ খান মানা করে দিলে সার্জিস অভিযোগ করেন পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আহারে, কি ইনোসেন্ট! আর তিনি কেন দুর্নীতি করতে যাবেন? তিনি তো জমিদারের নাতি। যদিও 5 আগস্টের পর থেকে, তাতে কি,
তার আগে সে টিউশনি করে নিজের খরচ চালাতো, তাতে কি? তার কেন ঠেকা পড়েছে দুর্নীতি করার? তার দাদা যা রেখে গেছে তার 14 পুরুষ বসে বসে খেতে পারে। গুরু যখন এমন হয় তখন তার শিষ্যরা কেমন হবে? এমনই হবে। কিছুদিন আগে রেলকে লাভজনক খাত পরিণত করার জন্য সকল নিয়ম ভেঙে চাকরি দেওয়া হয় 3 সমন্বয়ককে। তাদের যাতায়াতের জন্য ফ্রি পাস দেওয়া হয়, আর সেই পাস দিয়ে একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গার টিকিট তুলে তা কালোবাজারে বিক্রি করে দেয়। আরে মানুষ খুব খারাপ, খালি মন্দ কথা বলে। যেমন বলছে 2024 সালের বন্যা নিয়ে। সম্প্রতি 2024 সালের বন্যায় 1909 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রমাণ মিলেছে। সারা দেশ যখন পানিতে ভেসে যাচ্ছিল তখন কিছু মানুষ ভেসে যাচ্ছিল টাকায়। আর এদিকে সিটি কর্পোরেশনের রীতিমতো চলছে কমেডি। সম্প্রতি এই কোরবানি ঈদের হাটের ইজারা নিয়ে একটি দরপত্রের আহ্বান করা হয়, কিন্তু এই ইজারা দেওয়া হয়নি সর্বোচ্চ দরদাতা মেসার্স আরাত মোটরসকে। আরাত মোটরস দর দিয়েছিল 22 কোটি টাকার। এই ইজারা দেওয়া হলে সরকারের রাজস্ব আয় হতো প্রায় 28 কোটি টাকা, কিন্তু তাকে না দিয়ে সেই ইজারা কাকে দেওয়া হয়? প্রশাসকের পছন্দের ব্যক্তি রায়ান এন্টারপ্রাইজের সাইদুল ইসলাম ও তার ঘনিষ্ঠ কিছু স্থানীয় নেতাদের, যারা এই দর অংশগ্রহণে তৃতীয় হয়েছিল। ও ভালো কথা, এই যে সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে স্পেশালি নিয়োগ দিয়েছে ইউনূস সরকার। খা, বেশি করে খা, আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে নিয়ে চেটে পুটে খা, তারপরও যদি তোদের পেট ভরে। সবচেয়ে শকিং নিউজ কি জানেন? আমি যে দুর্নীতিগুলোর কথা বললাম তা কিন্তু এই সরকারের পুরো মেয়াদের না, মাত্র 1 মাসের, মানে গত এপ্রিল মাসের। এখন চিন্তা করে দেখুন গত 9 মাসে কি হয়েছে। শুধু এটুকু বলে রাখি, গত 3 মাসে নতুন কোটিপতি হয়েছে 5000। এসব খবর আমরা তখন পাচ্ছি যখন সরকার গণমাধ্যমের টুটি চেপে ধরে রেখেছে। সরকার মুখে বাক স্বাধীনতার কথা তো বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে সরকার মিডিয়াকে দৌড়ের উপরে রেখেছে। সেই ফাঁস কতটা শক্ত তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকীকে শুধুমাত্র পাল্টা প্রশ্ন করার জন্য চাকরি গেছে দীপ্ত, এটিএন বাংলা ও চ্যানেল আয়ের 3 সাংবাদিকের। এর মধ্যে দীপ্ত টিভির সংবাদ পরিবেশনা তো বন্ধই করে দেওয়া হয়েছে, কিন্তু ইচ্ছাধারী নাক ফারুকের ভাষ্যমতে চাকরি যাবার পেছনে তার নাকি কোনো হাত নেই। আচ্ছা, ধরে নিলাম তিনি তাদের চাকরি খাননি, তাহলে সংবাদ পরিবেশনা বন্ধ হলো কিভাবে? খুশিতে? ঠেলায়? হ্যাঁ, আসলে ফারুকের মতো লোকের সাথে সাপের কোনো পার্থক্য নেই। সময়ের সাথে সাথে তারা খোলস পাল্টায়। আগের সরকারের সময় বউ নিয়ে বড় বড় নেতাদের সাথে পার্টি করত, আর সময় পরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টে সাধু হয়ে গেছেন। এরাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ এরা নিজেদের স্বার্থে যে কোনো সময় যে কোনো মানুষকে ছোবল মারতে 1 সেকেন্ডও দেরি করে না। তাই আমি তাকে ইচ্ছাধারী নাক বলেছি। তো 3 মাসে 5000 লোক তো কোটিপতি হয়েছে, সাধারণ মানুষের কি অবস্থা? উত্তর হচ্ছে দারুণ অবস্থা। এই যেমন মাত্র 1 মাসে শেয়ার বাজার থেকে 17,000 কোটি টাকা হাওয়া হয়ে গিয়েছে। 3000 বিও অ্যাকাউন্টধারী তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। সর্বস্ব হারিয়ে রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াচ্ছেন সাধারণ বিনিয়োগকারী। তেল, চাল, পেঁয়াজ সহ সকল পণ্যের দাম 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাতে কি? চিন্তা নেই। গ্যাসের অভাবে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। দেশের নতুন বেকারের সংখ্যা বেড়েই যাচ্ছে। বিশ্ব ব্যাংকের মতে এবছর বাংলাদেশে আরো 30 লাখ মানুষ অতি গরিব হবে। গরিব না, অতি গরিব, মানে সহজ ভাষায় ফকির। আগে যারা ছিল তারা তো ছিলই, তাদের সাথে আরো যোগ হবে 30 লক্ষ মানুষ। দেশের প্রবৃদ্ধি কমে 3.3% নেমে আসবে। করোনা মহামারীর সময় যখন বিশ্ব অর্থনীতি ধসে পড়ে তখনও বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল 3.8%। গত 9 মাসে রাজস্ব আদায়ের ঘাটতি বেশি না, মাত্র 65,000 কোটি টাকা। আইন শৃঙ্খলার পরিস্থিতি তো আরো ভালো। গত সেপ্টেম্বর ও অক্টোবর শুধুমাত্র এই 2 মাসে খুন হয়েছে 522টি, আর ধর্ষণের শিকার হয়েছে 774 জন নারী। গত বছর 6 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মোট 202 জন আসামি পালিয়ে যায়। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল 88 জন। 202 জনের মধ্যে ধরা পড়েছে মাত্র 51 জন। ছাত্রদের পড়াশোনা উচ্ছনে গেছে। এসএসসি পরীক্ষায় চলছে নকলের মহোৎসব। পরীক্ষা ভালো না হয় কেন্দ্র ভাঙচুর হচ্ছে। শুধুমাত্র পরীক্ষার খাতা দেখায়নি কেন, এই অপরাধে একে অপরকে পিটিয়ে মেরে ফেলছে। এত কিছু দেখে মনে হতে পারে দাঁড়ান ভাই দাঁড়ান, একটু পানি খেয়ে নেই। তা হবে না। ঢাকার ওয়াসার পানিতে কিলবিল করছে পোকা। এত কিছু দেখে মনে করবেন ধুর ছাই, দেশেই থাকবো না, বিদেশ চলে যাই। তা হবে না। সরকারের ঢিলেমের জন্য 12 লাখ কর্মী পাঠানোর সুযোগ হাতছাড়া হতে যাচ্ছে বাংলাদেশের। এই মন্ত্রণালয় কার অধীনে জানেন তো?
আমাদের সবার প্রিয় আসিফ স্যারের, যিনি জোর গলায় বলতেন, আমাকে দায়িত্ব দেন, আমি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, দেশে যখন এত কিছু ঘটে যাচ্ছে তখন আমাদের বিশ্ববিখ্যাত প্রধান উপদেষ্টা কই? তিনি কিছু বলছেন না? ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, তিনি বিদেশ সফরে ব্যস্ত। গত 9 মাসে তিনি বাংলাদেশের মাত্র একটি জেলায় সফর করেছেন, তাও সেই প্রথম দিকে আবু সাইদের কবরে গিয়ে কান্নার অভিনয়ের জন্য। এরপর থেকে তিনি আর কোথাও যাননি। কিন্তু গত 9 মাসে তিনি 5টি দেশে সরকারি সফর করেছেন। এই মাসেই আবার জাপান যাচ্ছেন। ধর্ষণের শিকার নারী বিচার না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, তিনি সেখানে যেতে পারেন না। আর এনসিপির নেতারা সেখানে গিয়ে হাসি ঠাট্টা মশকরা করে, যেন মৃতর বাড়িতে না, বিয়ে খেতে এসেছে। আসলে তার দেশের অশিক্ষিত গরিব মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না, তাই একটু একটু কথা বলার জন্য বিদেশে যান। দেশের মানুষের সাথে কথা বলার সময় তার মুখ থাকে এমন, আর বিদেশে গেলে তার হাসি যেন থামেই না। এখন তো বুঝতে পারছেন এই সরকারের কাছে যে জনগণের প্রথম প্রত্যাশা, দেশকে বে লাইন থেকে লাইনে নিয়ে আসা, তার কি অবস্থা? আগে তো বে লাইনে ছিল, আর এখন চলছে হাওয়ার উপর দিয়ে। কিছুদিন পর স্বর্গে চলে যাবে। আর দ্বিতীয় প্রত্যাশা নির্বাচন, ও ভুলে যান। কারণ সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশ সফরে গিয়ে আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দেন। তিনি সেখানে বলেন, দেশের মানুষ নাকি তাকে ও তার সরকারকে চায়। দেশের মানুষ চায় তারাই ক্ষমতায় থাকুক। আসলে তিনি চোখ কান মুখ সবকিছুতেই কচি দিয়ে বন্ধ করে রেখেছেন, আর বসে বসে স্বপ্ন দেখেন দেশের মানুষ তাকে চায়। আর এই স্বপ্নে তার স্বপ্ন দোষ হয়, আর দেশের মানুষ তা চেয়ে চেয়ে দেখে। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ এই পরিস্থিতি কতদিন আর চেয়ে চেয়ে দেখবে। তো এ ছিল এই ব্যাপারে আমার মতামত। তো আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।